হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা দেখো, আমাদের ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসে লোড ক্যালকুলেশন অ্যাকর্ডিং টু জেনএস 2020 এটা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে there are mainly three procedure as mentioned in the code. তো প্রথমটা হচ্ছে simplified procedure, দ্বিতীয়টা হচ্ছে analytical procedure, আর একটা হচ্ছে internal procedure। তো এখন তোমার এই সিম্পলিফাইড প্রসিডিওরে তোমার এটা সিম্পল, মানে হচ্ছে যে আমরা দেখবো এখানে মানে বিল্ডিং এর অথবা একটা স্ট্রাকচারের জন্য আম, যদি কিছু ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তখন আমাদের প্রেশারটা সরাসরি আমাদের কোডে যেভাবে দেয়া আছে কোড থেকে আমরা সরাসরি প্রেশারটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমাদের ডিটেল ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না তখন। তো এই সিম্পলিফাইড প্রসিডিওর তোমার ব্যবহার করতে পারো যদি এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে। তো কি কি কন্ডিশন গুলো দেখো। আম, প্রথম কন্ডিশন হচ্ছে, এগুলো আমরা বলেছিলাম, দ্য বিল্ডিং ইজ এ সিম্পল ডায়াফ্রাম বিল্ডিং। অর্থাৎ হচ্ছে যে তোমার এই যে বিম কলাম যে ফ্রেম, এই ফ্রেমের সাথে যে তোমার মানে প্রত্যেকটা ফ্লোরে যে ডায়াফ্রাম থাকে রুফ, এই রুফটা হতে হবে কন্টিনিউয়াস। এটা ইয়া হওয়া যাবে না, ধরো এটার মধ্যে ব্রেক থাকা যাবে না। ঠিক আছে, সিম্পল ডায়াফ্রাম অর্থাৎ এই ডায়াফ্রাম দিয়ে তার ল্যাটারাল লোডটা কমপ্লিটলি ট্রান্সফার হবে, এটার মধ্যে কোনো ব্রেকআউট হবে না, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে সিম্পল ডায়াফ্রাম বিল্ডিং। তারপর হচ্ছে তোমার বিল্ডিং যে লো রাইজ বিল্ডিং। লো রাইজ বিল্ডিং এর ডেফিনিশনটা কি? লো রাইজ বিল্ডিং এর ডেফিনিশন হচ্ছে যে তোমার 60 18 মিটার, তাই না? 18 মিটার অর লেস হইতে হবে। এবং হচ্ছে তার হাইট বাই তার যে উইথ, মিনিমাম উইথ, এতে রেশিও শুড বি লেস দেন 2, তাই না? এরকমই তো ছিল, দেখি তো আমরা। জি স্যার। মিন রুফ হাইট হচ্ছে শুড বি লেস দেন অর ইকুয়াল টু 18.3 মিটার। আর মিন রুফ হাইট ডাজ নট এক্সিড লিস্ট হরিজন্টাল ডাইমেনশন। ঠিক আছে, সরি, তাহলে h বাই b শুড বি লেস দেন 1, তাই না? তো এরকম একটা কন্ডিশন যদি হয়, দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন এটাকে আমরা বলি লো রাইজ বিল্ডিং। তো 18.3 মিটার মানে হচ্ছে তোমরা বলছো যে অ্যারাউন্ড যদি একটা স্টোরি, বিল্ডিং এর স্টোরি যদি স্টোরি হাইট যদি 3 মিটার করে হয়, তাহলে 46 স্যার। 6 মিটার, সরি 6 স্টোরি বিল্ডিং হবে আর কি, তাই না? রাইট, 6 তলা বিল্ডিং এর মতো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে সেগুলোকে আমরা বলবো লো রাইজ বিল্ডিং। তারপর দেখো দ্য বিল্ডিং, অবশ্য ফায়ারের কন্ডিশন থেকে বোধহয় এটা একটু ডেফিনেশন তোমরা একটু চেক করে নিও, যে ফায়ার কনসিডারেশন থেকে তাদের লো রাইজ বিল্ডিং এর ডেফিনেশনটা সম্ভবত ডিফারেন্ট হতে পারে। সেক্ষেত্রে 10 তলার মতো হওয়ার হতে পারে। এটা পুরনো কোডে ছিল, আর নতুন কোডে কি আছে আমি জানি না। তো ফায়ার কনসিডারেশন থেকে লো রাইজ বিল্ডিং এর ডেফিনিশন এবং স্ট্রাকচারাল কনসিডারেশন থেকে লো রাইজ বিল্ডিং এর ডেফিনিশনটা দ্যাট মাইট বি ডিফারেন্ট। বাট এখানে আমরা লো রাইজ বিল্ডিং বলতে বোঝাচ্ছি যে মিন রুফ হাইট h is less than 18.3 মিটার। ওকে, তারপর হচ্ছে দ্য বিল্ডিং ইজ এনক্লোজড। তাহলে যেটা আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ এনক্লোজড বিল্ডিং। এনক্লোজড বিল্ডিং এর ডেফিনিশন তোমাদেরকে যদি জানতে চাও, তাহলে হচ্ছে এভাবে জেনে রাখো যে বিল্ডিং কে আসলে তিনটা ক্লাসে, মানে বিল্ডিং এর এই আম, মানে বিল্ডিং এ তোমার উইন্ড কিভাবে মানে ঢুকছে এবং কিভাবে বেরোচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বিল্ডিং কে তিনটা ক্লাসে ভাগ ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার এনক্লোজ বিল্ডিং, একটা হচ্ছে পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং, আর একটা হচ্ছে তোমার ওপেন বিল্ডিং। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো তুমি কি স্ক্রিন তো দেখতে পাচ্ছ নাকি? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে ওকে, তাহলে ধরো এই যে তোমার এখানে প্রথমে আমরা ওপেন বিল্ডিং এর ডেফিনিশন আছে। দেখো ওপেন বিল্ডিং এর ডেফিনিশন কি। দেখো ওপেন বিল্ডিং এর ডেফিনিশন হচ্ছে বিল্ডিং হ্যাভিং ইচ ওয়াল অ্যাট লিস্ট 80% ওপেন। প্রত্যেকটা ওয়ালকে 80%
ওপেন যদি হয় তাহলে সেটাকে আমরা ওপেন বিল্ডিং বলি। তাহলে দিস কন্ডিশন ইজ এক্সপ্রেসড ফর ইচ ওয়াল বাই দ্য ইকুয়েশন দিস ইকুয়েশন। এ নট হচ্ছে টোটাল এরিয়া অফ ওপেনিং ইন এ ওয়াল, আর এজি হচ্ছে দ্য গ্রস এরিয়া অফ দ্যাট ওয়াল ইন হুইচ এ নট ইজ আইডেন্টিফাইড। তাহলে এটাই হচ্ছে তোমার ওপেন বিল্ডিং এর ডেফিনিশন। অর্থাৎ যেই ওয়াল দিয়ে আম, বাতাসটা ঢুকবে, বুঝছো, একটা বিল্ডিং এর যে ওয়াল দিয়ে বাতাসটা ঢুকবে সেটা হচ্ছে আমার তার 80%, গ্রস এরিয়ার 80% ওপেন থাকলে সেটাকে আমরা ওপেন বিল্ডিং বলবো। বুঝতে পারছো? স্যার এই 80% এর মধ্যে আসলে স্যার কি কি থাকা মানে সম্ভব আসলে স্যার, কারণ 80% তো অনেক বেশি আসলে। তাহলে এটা কি ধরনের স্ট্রাকচার হলে এটাকে তুমি, মানে কি হলে তুমি এটাকে ওপেন বিল্ডিং বলতে পারো, বলো তো কি? তার তাহলে হচ্ছে মানে ট্রাস বা টাওয়ার হলে এগুলো অনেক ভিতরে অনেক আর কি ফাঁকা থাকবে নরমালি। হুম ওটাকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের একটা ওপেন ওপেন স্ট্রাকচার বলতে পারো। তারপরে এই যে এই স্ট্রাকচারটা দেখছো না, এখানে তো যে এই যে এখানে এই যে স্ট্রাকচারটা দেখছো, জি স্যার দেখছি শেড, স্যার। এই শেডের ধরো এখানে যদিও স্ট্যাক করে অনেক কিছু রাখা হয়েছে বাট এগুলো টেম্পোরারি। তো এখানে কিন্তু তোমার ফুললি ওপেন। তারপরে ধরো তোমার এই যে গ্যাস স্টেশন দেখছো, গ্যাস স্টেশন, জি স্যার দেখেছি। গ্যাস স্টেশন দেখো নাই? হ্যাঁ জি স্যার দেখেছি। গ্যাস স্টেশন, হ্যাঁ গ্যাস স্টেশন হচ্ছে তোমার গ্যাস স্টেশনের ছবি আছে, একটু ভালো একদম করো। এগুলো তো হাই রাইজ বিল্ডিং না। না আমরা তো হাই রাইজ বিল্ডিং বলছি না তো। এই যে ধরো এই যে এই স্ট্রাকচার দেখো, এই যে এগুলো হচ্ছে ওপেন। এই যে এটা হচ্ছে একটা আইডিয়াল। জি স্যার, কলাম ছাড়া খুব বেশি কিছু নেই আসলে। হ্যাঁ এটা তো কিছুই নাই, এটা একটা ওপেন, তাই না? সো সামথিং লাইক দ্যাট। এটা তো আছেই, এই যে একটা ফুয়েল স্টেশন, এটা হচ্ছে তোমার ওপেন বিল্ডিং। তো এটা একটা ওপেন বিল্ডিং। বাট একটা যদি বাট এখানে যদি কিছু ওয়ালও থাকে, চারিদিকে যদি কিছু ওয়ালও থাকে, বাট যদি শুধুমাত্র 20% ওয়াল এবং 80% যদি ওপেন থাকে, তখন এটাকে আমরা ওপেন বিল্ডিং বলবো। ওকে, বুঝছো? জি স্যার। হুম। আচ্ছা, তারপরে আমরা বলি হচ্ছে পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং। হোয়াট ইজ পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং? পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং হচ্ছে যে এভাবে চিন্তা করো, ওপেন বিল্ডিং তো আমরা ওইভাবে বললাম যে যেই বাতাসটা ঢুকবে সেটা অনেক বড় জায়গা দিয়ে ঢুকবে এবং বাতাসটা বের হয়ে যাবে। এটা হচ্ছে মানে কেউ তাকে সাপ্রেস করে রাখছে না, এটা হচ্ছে ওপেন। আর পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং হচ্ছে যে যে বাতাসটা ঢুকবে, বেশি বাতাস ঢুকবে কম বাতাস বের হবে, বুঝছো? এটা হচ্ছে পার্শিয়াল এনক্লোজড। গট ইট? তার মানে হচ্ছে মানে যতটুকু ঢুকতেছে তার মধ্যে কিছুটা আর কি বাধা পেয়ে কমে তবে বের হতেছে আর কি। হ্যাঁ কি বললাম? মানে স্যার মানে বিল্ডিং মানে ওই বিল্ডিংটা কিছুটা বাতাস আর কি অ্যাবজর্ব করে তারপর পাস করতেছে আসলে পুরোটা হুম দেখতে পাচ্ছি। হুম তাহলে যে বাতাসটা ঢুকছে তার থেকে কম বাতাস বের হবে, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। এখন এটা কিভাবে বলবা যে বাতাসটা ঢুকছে তার থেকে কম বাতাস বের হচ্ছে? আর যেদিকে হচ্ছে মানে বাতাস আসতেছে সেদিকের হচ্ছে আমাদের মানে কতটুকু ফাঁকা আছে মানে এরিয়া, আর হচ্ছে যেদিক থেকে বের যেদিকে হচ্ছে মানে তার অপোজিট সাইড সেদিকে এরকম সেটা দিয়ে। হুম ঠিকই বলছো। দাঁড়াও একটু ইয়া করি। ধরো এই যে এটার কথা চিন্তা করো, এটার এটার কথা চিন্তা করো।
যে এটা হচ্ছে একটা ওয়াল, এই ওয়ালের এটা উইন্ডওয়ার্ড ডিরেকশনে, তার মানে এই ওয়ালটা পজিটিভ প্রেসার নেবে, মানে যেদিক দিয়ে বাতাসটা আহ, তোমার ওয়ালে ইয়া করবে, তোমার পজিটিভ প্রেসার দিবে, সেটাই হচ্ছে তোমার উইন্ডওয়ার্ড ওয়াল। তো এই ওয়ালে তোমার এই যে এই পুরাটা হচ্ছে তোমার গ্রস এরিয়া, সরি সরি, এই যে এটা হচ্ছে ওয়াল, তাই না, এটা হচ্ছে তার উইথ আর এটা হচ্ছে হাইট, তাহলে গ্রস এরিয়া হচ্ছে এইচ মাল্টিপ্লাইড বাই ডাব্লিউ, তাই না? আচ্ছা, আর ওপেন এরিয়াটা কোনটা? এই যে এটা হচ্ছে ওপেন এরিয়া, A1 প্লাস A2 প্লাস A3, বুঝছো? জি স্যার। হুম। তারপর হচ্ছে এই যে এটা, তারপর হচ্ছে এটা দেখো, এই যে এটা দেখো, এই তিনটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। ক্রাইটেরিয়া গুলো কি কি? এ নট গ্রেটার দেন 1.10 এ ও আই, এ তো হচ্ছে এ ও তো হচ্ছে এইটা, যে A1 প্লাস A2 প্লাস A3, আর এ ও আইটা কি? এ ও আইটা হচ্ছে তোমার, ধরো যে এটা তোমার একটা বিল্ডিং, এইটার যে ওপেনিংটা, এটা ওপেনিংটা হচ্ছে এও, আর বাকিগুলো এইটা, এইটা আর এইটা, এগুলোর সবগুলো যোগ করে হচ্ছে এ ও আই, বুঝছো? তার মানে স্যার মানে যে এই যে দিক দিয়ে বাতাস ঢুকবে সেটার ওপেনিং হচ্ছে এও, আর যে দিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে, ধরো বাতাস ঢুকে এদিক দিয়ে বাতাস ঢুকলো, ঢুকে সেই দিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে, তাহলে যেই দিক দিয়ে যে দিক দিয়ে বের হবে তার যে ওপেনিং এরিয়া, সেগুলোর সামেশন হচ্ছে এ ও আই, বুঝছো? জি বুঝলা? স্যার, জি স্যার বুঝেছি। এখন যদি রুফেও দিকেও যদি তোমার ওপেনিং থাকে, ধরো একটা টিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো রুফ দিয়ে আর বাতাস বের হবে না, বাট ধরো এক মানে ইয়াতে তোমার যে টিপিক্যাল ফ্লোর দিয়ে তো আর বাতাস বের হবে না, বাট যদি রুফে যদি ওপেনিং থাকে, হুম, আর যদি বাতাস বের হওয়ার চান্স থাকে, তাহলে ওই রুফের ওপেনিং টাকেও কনসিডার করে ওইটাকে এই এওআই এ যোগ করতে হবে। তার মানে সেটাও এ এর আন্ডারে পড়ে যাবে। হুম হুম। এটা হচ্ছে যে এওআই হচ্ছে সাম অফ দ্য এরিয়াজ অফ ওপেনিং ইন দ্য বিল্ডিং এনভেলপ নট ইনক্লুডিং এও। এও বাদে যে যে ওপেনিং গুলো আছে বিল্ডিং এর এনভেলপে যে যে এও আছে, সেটাই হচ্ছে আমার এওআই, বুঝলা? তার মানে যে এইটা, এই যে এইটা, এইটা আর এটা হচ্ছে আমার কি? এওআই না? জি স্যার স্যার। উল্টা দিকে তো থাকবে রিভার্স সাইডে। হ্যাঁ, রিভার্স সাইডে বাতাস উল্টা দিক থেকে আসলে এওআই উল্টা যাবে। আচ্ছা, তাহলে এই 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 ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হবে। এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে মানে কি? এই এই দিক দিয়ে বাতাস ঢুকবে, বেশি বাতাস ঢুকবে, সরি আমি কি বলছি, এটাকে এওআই শুড বি গ্রেটার দেন এওআই, এও গ্রেটার দেন এওআই না, এও শুড বি অ্যাট লিস্ট 10% গ্রেটার দেন এওআই, বুঝছো? এদিক দিয়ে যে বাতাস বের হবে তার থেকে 10% বাতাস কিন্তু এই যে এটা দিয়ে ঢুকবে, এটা দিয়ে ঢুকবে, বুঝলা? হুম। জি স্যার। তার মানে কি? এর মানে এটা হলে কি হবে? এর মানে হচ্ছে যে মানে বেশি বাতাস ঢুকবে, কম বাতাস বের হবে, এই কন্ডিশন যদি রাইজ করে, তাহলে তোমার এই বিল্ডিং এর ভেতরে বেশি প্রেসার সে দিবে, তাই না? একটা ইন্টারনাল একটা প্রেসার সে পাবে। একটা তো এক্সটার্নাল প্রেসার এই ওয়ালের মধ্যে আসবে, এই যে এই ওয়ালে একটা এক্সটার্নাল প্রেসার আসবে, আর ইন এডিশন টু দ্যাট বাতাসগুলো ভেতরে ঢুকে সে তার ওয়াল গুলোর মধ্যে সে ইন্টারনাল একটা প্রেসার। এই ধরনের কন্ডিশন হচ্ছে, এটাকে বলা হয় পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং। এটা হচ্ছে পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং।
আচ্ছা, নট অনলি দ্যাট, আরো কি কি ক্রাইটেরিয়া আছে দেখো। দুইটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, আরেকটা এইটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। এটা এটা একটা ক্রাইটেরিয়া, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া বলছে যে এই এও, এই এও যে এখানে যে ওপেনিং গুলো আছে, it should be greater than 4 স্কয়ার ফিট। 4 স্কয়ার ফিট অথবা তোমাদের বিএসসি 2020 তে এসআই ইউনিটে এখানে লিখেছে 0.37 মিটার স্কয়ার। 0.37 মিটার স্কয়ার মানে 4 স্কয়ার ফিট। 4 স্কয়ার ফিট মানে কি, ধরো এভাবে চিন্তা করো, 2 ফিট বাই 2 ফিট একটা জানালা থাকতে হবে, বুঝছো? এবং এটা হচ্ছে তার গ্রস এরিয়ার অ্যাট লিস্ট 1% হইতে হবে। এবং এই যে AOI ডিভাইড বাই AGI, AOI ডিভাইড বাই AGI মানে কি, এই যে এই যে দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে তার যে অর্থাৎ এনভেলপড যে এরিয়া, এনভেলপড এরিয়া, এনভেলপড এরিয়ার AO বাদে এনভেলপড এরিয়ার ওপেনিং ডিভাইড বাই এই AG বাদে, যে এটার এরিয়া তো আবার হচ্ছে গ্রস এরিয়া হচ্ছে AG, AG বাদে এনভেলপড এরিয়ার গ্রস এরিয়া, তাদের রেশিও শুড বি লেস দেন 0.2। এটা যদি হয়, এই দুটো কন্ডিশনে যদি স্যাটিসফাই করে 1 এন্ড 2, 1 এন্ড 2 এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, তখন তোমাকে বলতে হবে এটা পার্শিয়াল এনক্লোজড বিল্ডিং। এবং এই ওপেন বিল্ডিং এবং পার্শিয়াল এনক্লোজড বিল্ডিং এই দুটো ক্লাসের মধ্যে যদি বিল্ডিংটা ক্লাসিফাই না করতে পারো, তাহলে সেটাকে বলতে হবে এনক্লোজড বিল্ডিং। এনক্লোজড বিল্ডিং সেটাই যেটা ওপেনও না পার্শিয়াল এনক্লোজডও না, সেটা হচ্ছে স্যার এনক্লোজড বিল্ডিং। বলো। আর এজিআইটা এজিআই হচ্ছে যে তোমার এই যে এটা এটা দেখছো, এই যে এটা এটা দেখছো, এটা এটার এজি কোনটা? এজি হচ্ছে স্যার পুরো এরিয়াটা স্যার। যেইটা পজিটিভ প্রেসার নেবে সেটা হচ্ছে এজি, সেই আচ্ছা ওয়ালটা পুরোটা গ্রস এরিয়া। আর যেদিক স্যার দিয়ে বাতাস বের হয়ে যাবে সবগুলোর গ্রস এরিয়া হচ্ছে এজিআই। আচ্ছা স্যার। অর্থাৎ এই যে আবারও দেখাই এরকম তো একটা জিনিস, তোমার এই যে এভাবে চিন্তা করি আমরা, এও শুধু হচ্ছে এটার সাথে রিলেটেড, এও এবং এজি এটা এই দিকের সাথে রিলেটেড। আর বাতাস যেদিকে বের হয়ে যাচ্ছে সেটার সাথে রিলেটেড হচ্ছে এও আই, আর হচ্ছে এ জি আই, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই এ ও আই ডিভাইডেড বাই এজিআই, এটা হচ্ছে যেদিকে বাতাস বের হয়ে যাচ্ছে ডিভাইড বাই তার গ্রস এরিয়া শুড বি লেস দেন 0.2, এটা রেশিও শুড বি লেস দেন 0.2। যদি হয় তাহলে এটাকে পার্শিয়াল এনক্লোজ করবা। তোমরা এই যে আমরা ডেফিনেশন বললাম, কি কি ডেফিনেশন বললাম? দেখো আমরা কিন্তু এই যে কি কি ডেফিনেশন বলেছি, আমরা দেখো বলেছি একটা হচ্ছে ওপেন, একটা কি বলেছি পার্শিয়ালি এনক্লোজড, আরেকটাকে বলেছি হচ্ছে এনক্লোজড বিল্ডিং। এই তিনটা ডেফিনেশন থেকে তোমাদের কাছে তোমরা কিন্তু একটু চিন্তা করলে একটু ভুল কিন্তু ধরতে পারবা এখানে, বুঝছো? মানে ডেফিনেশনের মধ্যে একটা ভুল বলবো না, একটা এমন একটা কন্ডিশন সিচুয়েশন, এমন একটা কন্ডিশন তৈরি হতে পারে যে বিল্ডিং কে দেখে মনে হবে ওপেন, বুঝছো? কিন্তু বিল্ডিংটা আসলে পড়ে যাবে হচ্ছে এনক্লোজড, এনক্লোজ বিল্ডিং এর ডেফিনিশনে পড়ে যাবে, কিন্তু বিল্ডিংটা অলমোস্ট ওপেন। একটু চিন্তা করে দেখো তো, এটা এটা খুঁজে পাও কিনা স্যার ডেফিনেশন গুলো থেকে, স্যার এটা খুঁজে পাও সামনের কিনা? সামনের সাইডটা যদি পুরোটাই খালি থাকে। হুম, পুরোটাই না, ধরো সামনের সাইড পুরোটা খালি যদি থাকে, হ্যাঁ, তাহলে তো ওই যে তোমার
ইয়া দেখবা AO শুড বি গ্রেটার দ্যান 1.10 AOI হলে তো এটা পার্শিয়ালি এনক্লোজড হতে পারে। বাট এমন যদি হয় দেখো তোমরা এটা নিজেরা চিন্তা করো, ওই চিন্তা থেকে বিল্ডিংটা আসলে মনে হচ্ছে আসলে ওপেন, কিন্তু এটা আসলে ক্লাসিফিকেশন মানে ডেফিনিশনের ওই গোজামিলে পড়ে এটা ডিফাইন করবা তুমি এনক্লোজড বিল্ডিং, বাট দ্যাট ইজ নট অ্যান এনক্লোজড বিল্ডিং, দ্যাট ইজ অলমোস্ট ওপেন। সো ওইটার জন্য আরেকটা ক্লাস বের করেছে, সেটা হচ্ছে পার্শিয়ালি ওপেন। স্যার এটাই বুঝছো? এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ, স্যার এরকম একটা নামই এক্সপেক্ট করছিলাম আর কি। হুম। তো এই যে তোমার এইটা হচ্ছে তোমার এসসি 705 অথবা বিএনবিসি 2020, এটার সাথে যে এটা যোগ করে এটা আছে হচ্ছে এসসি, এটা আর্লিয়ার ভার্সনও থাকতে পারে 716, যদি দেখো যেটা পাবা চারটা ডেফিনেশন অ্যাড করছে, বুঝছো? বাট আমাদের কাজ কিন্তু পার্শিয়ালি ওপেন একটা এক্সাম্পল দিতে পারবেন? এক্সাম্পল, এটা তো এটাই তো তোমাদেরকে চিন্তা করতে বললাম, তাই না? এটা ধরো এমন হতে পারে, দেখো যে একটা বিল্ডিং তোমার এই যে এই ক্রাইটেরিয়াটা কি বলবো এটাকে? ধরো যে ওপেন বিল্ডিংটা কি? ওপেন বিল্ডিং হচ্ছে 80% ওপেন হতে হবে, তাই তো? ওপেন বিল্ডিং মানে কি? AO should be greater than or equal to 0.8 AG, বুঝছো? তাহলে এটা হলে আমরা বলবো এটাকে ওপেন। এখন ধরো 0.8 AG না হয়ে 0.7 AG হলো, এখন এটাকে কি বলবা? এটা কি ওপেন বিল্ডিং হবে? নো স্যার। ওপেন বিল্ডিং হবে না। আচ্ছা, ওপেন বিল্ডিং হইলো না। এবার ধরো এই ক্লাসিফিকেশন পার্শিয়াল এনক্লোজড এর, এখন এটা পার্শিয়াল এনক্লোজড কিনা চিন্তা করো। পার্শিয়াল এনক্লোজড এর মধ্যে গিয়ে দেখলা যে এই যে A নট ইজ নট গ্রেটার দ্যান 1. AOI হতে পারে, এরকম কিন্তু হতে পারে, বুঝছো? যে দিক দিয়ে বাতাস ঢুকছে সেটা এবং যে দিক দিয়ে বাতাস বের হচ্ছে সব দিকের ওয়াল ধরো ওপেনিং আছে, অনেক ওপেন, বাট 70% নট লেস, নট মানে লেস দেন 0.7 AG, 70% ওপেন। আর তোমার এই যে এই ক্রাইটেরিয়াটাও স্যাটিসফাই করলো না, হুম, তখন তাহলে তো তুমি ডিফাইন করবে এটাকে কি এনক্লোজ বিল্ডিং ডিফাইন করবা, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু তো এটা তুমি দেখছো যে 70% ওপেন আর এটাকে তুমি বলতেছো যে এনক্লোজ বিল্ডিং, এটা তো আসলে ঠিক হলো না ডেফিনেশন, তাই না? জি স্যার, তো বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই ধরনের কন্ডিশন এটা হচ্ছে পার্শিয়াল ওপেন, বাট ইউ ডোন্ট নিড টু কনসিডার দিস ফর নাও। এটা যদি অন্যান্য এই কোডগুলো যদি ব্যবহার করো তাহলে যে এই পার্শিয়াল ওপেন এই কনসেপ্টে আসবা, বাট বিএনবিসি 2020 ইউজ করলে তোমাদেরকে এটাই ব্যবহার করতে হবে, যে এটাই ব্যবহার করবা, এই তিনটাই ব্যবহার করবা। ওকে, তাহলে দেখো এই সিম্পলিফাইড প্রসিজিওর আমরা ব্যবহার করতে পারি যদি তোমার এই বিল্ডিংটা কি হয়, এনক্লোজড হয় নাকি? জি স্যার। এনক্লোজ মানে কি? এনক্লোজ মানে হচ্ছে যে এই ডেফিনেশন থেকে দেখো, এনক্লোজ মানে হচ্ছে যে ধরো এই যে এ নট গ্রেটার দেন অর ইকুয়াল টু 1.10 AOI, এটা হচ্ছে পার্শিয়াল এনক্লোজড। তার মানে এনক্লোজড হবে তার উল্টাটা, যে এ নট লেস দেন 1.10 অথবা এ নট লেস দেন 4 স্কয়ার ফিট, মানে যেদিক দিয়ে বাতাস ঢুকবে সেই জায়গাটা আসলে ওপেনিং খুবই কম, নাই বলতেই চলে। অথবা যেদিক দিয়ে বাতাস ঢুকবে এবং যেদিক দিয়ে বাতাস বের হবে, বাতাস কম ঢুকবে আর বেশি হওয়ার জায়গা বেশি, মানে বের হওয়ার জায়গা বেশি, বুঝছো? মানে অর্থাৎ যে এক্সটার্নাল যে প্রেসারটা বাতাসটা ঢুকছে সেটা এক্সট্রা কোনো ইন্টারনাল প্রেসার দিবে, বাট খুব বেশি প্রেসার দিবে না, অথবা বাতাস ঢুকবেই কম। এই ধরনের কন্ডিশন হচ্ছে এনক্লোজ বিল্ডিং। তো এই রকমের ব্যাপার হইতে হবে, তুমি সিম্পলিফাইড প্রসিজার ব্যবহার করতে পারো যদি এই এনক্লোজড বিল্ডিং হয়।
আর কি বলছে যে কনফার্মস টু দ্য উইন্ডবোর্ন ডেব্রিস প্রভিশন। উইন্ডবোর্ন ডেব্রিস প্রভিশন মানে একটা প্রভিশন আছে বিএনপিসি তে, যে যদি তোমার ওই হারিকেন জোনে যদি একটা বিল্ডিং যদি করতে যাও, তাহলে তোমার ওই যে উইন্ডবোর্ন ডেব্রিস, বাতাস থেকে তোমার যে ধরো ইয়া মানে ঝড় বাদলে যেই হারিকেনের মধ্যে যে ধরো বড় বড় অবজেক্ট থাকে, সেই অবজেক্ট গুলো বিল্ডিং কে ক্ষতিগ্রস্ত করতে পারে, জানালাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো ওই জানালাগুলোকে স্পেশালি ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স হতে হয়। তো এই উইন্ডবোর্ন ডেব্রিস এর একটা প্রভিশন সেখানে বলা আছে, বুঝছো? সেই প্রভিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এটাকে, এবং এনক্লোজ বিল্ডিং যদি হয় তাহলে তুমি এই যে সিম্পলিফাইড প্রসিজার ব্যবহার করতে পারবা। 3 নাম্বার, সরি, তারপরে প্রভিশন হচ্ছে দ্য বিল্ডিং ইজ এ রেগুলার শেপ বিল্ডিং। হোয়াট ইজ রেগুলার শেপ বিল্ডিং? এই যে এটা তোমার সেকশন 213 তে, 113 তে কি না রেগুলার, হ্যাঁ রেগুলার শেপ বিল্ডিং এর ডেফিনিশন সেকশন 213 তে আছে। মানে বিল্ডিং এর মধ্যে বিল্ডিং ইরেগুলার না, বুঝছো? অনেক সময় দেখা যায় যে বিল্ডিং হচ্ছে যে এরকম হয়, বুঝছো? এরকম হলে ধরো আবার মানে ইরেগুলার শেপের যদি বিল্ডিং হয়, তখন তুমি এই ইয়াটাকে, এই এই প্রসিজারটাকে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ইরেগুলার হলে বিল্ডিং এর টর্শন হওয়ার একটা চান্স থাকে। তো বিল্ডিং এ তখন অনেক সময় ডাইনামিক অ্যানালিসিস করার প্রয়োজন হয়। তো ওগুলোর জন্য আসলে আমাদের সিম্পলিফাইড প্রসিডিউরটা নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, তারপরে দেখো দ্য বিল্ডিং ইজ নট ক্লাসিফাইড অ্যাজ এ ফ্লেক্সিবল বিল্ডিং। হোয়াট ইজ ফ্লেক্সিবল বিল্ডিং? ফ্লেক্সিবল বিল্ডিং হচ্ছে তোমার বিল্ডিংটাকে, যে উইন্ড লোডের জন্য বিল্ডিং কে দুই ভাগে, মানে দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিজিড বিল্ডিং, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। একটু হলো বিল্ডিং, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বিল্ডিং। রিজিড বিল্ডিং কি আর ফ্লেক্সিবল বিল্ডিং কি? ফ্লেক্সিবল বিল্ডিং হচ্ছে যে স্লেন্ডার বিল্ডিং, ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে লেস দেন 1 হার্জ, তার টাইম পিরিয়ড হচ্ছে গ্রেটার দেন 1 সেকেন্ড, বুঝছো? ফ্লেক্সিবল বিল্ডিং কি? ফ্লেক্সিবল বিল্ডিং হচ্ছে টাইম পিরিয়ড গ্রেটার দেন 1 সেকেন্ড। টাইম পিরিয়ড যদি গ্রেটার দেন 1 সেকেন্ড হয়, ফান্ডামেন্টাল মানে টাইম পিরিয়ড যদি গ্রেটার দেন 1 সেকেন্ড হয়, তাহলে সেটাকে বলি আমরা ফ্লেক্সিবল। অর্থাৎ টাইম পিরিয়ড অনেক বেশি, বিল্ডিংটা এমন স্প্লেন্ডার যে ধরো যদি উইন্ডের ধরো তোমার এটা অনেক সময় নিয়ে এটা দুলতে দুলতে থাকে, এরকম একটা ব্যাপার যদি চিন্তা করো। ধরো একটা পোলের কথা চিন্তা করো, একটা পোল, লম্বা একটা পোল, কিন্তু বাতাস আসে, তখন দেখবো যে অনেক সময় ধরে এটা কাঁপতে থাকে, বুঝছো? তো এইগুলো হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বিল্ডিং যদি হয় তাহলে তুমি এই যে সিম্পলিফাইড প্রসিজার ব্যবহার করতে পারবে না। তারপরে দেখো কি বলছে, দ্য বিল্ডিং ডাজ নট হ্যাভ রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স মেকিং ইট সাবজেক্ট টু ক্রস উইন্ড লোডিং। হচ্ছে তোমাকে ক্রস উইন্ডের কথা বলছিলাম, যে গ্যালোপিং, ভর্টিস শেডিং, ফ্লাটার এগুলো যদি থাকে, তখন তখন তোমার এই যে এই সিম্পলিফাইড প্রসিজার ব্যবহার করতে পারবে না। তারপর the building has an approximately symmetrical cross section in each direction with either a flat roof or a gable or a hip roof with theta less than 45 ডিগ্রি। অর্থাৎ তোমার এই যে তার রুফ যে হবে, ধরো এই যে এরকম, তো বিল্ডিংটা যে রুফ হইতে হবে যেভাবে এরকম, অথবা যে ধরো এরকম হইতে পারে, এরকম একটা স্ট্রাকচার হইতে পারে, কিন্তু এই যে তার যে হিপ রুফ দ্যাট ইজ লেস দ্যান 45 ডিগ্রি। এই যে থিটা, এই থিটা লেস দ্যান 45 ডিগ্রি হইতে হবে, বুঝছো? তখন তুমি এটা গেবল আর হিপ রুফ হচ্ছে লেস দেন, অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন 45 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো দ্য বিল্ডিং ইজ এক্সাম্পটেড ফ্রম টর্শনাল লোড কেস। টর্শনাল লোড কেসের জন্য কিছু কথা বলা আছে, এটাতে আমরা যাব, যখন ওইটা আমরা পড়াবো তখন এটাতে যাব। তো ওই ধরনের টর্শনাল লোড কেস থেকে বিল্ডিং এর মানে বিল্ডিং এর ডিজাইন, মেইন উইন্ড ফ্রেম রেজিস্ট্যান্স ডিজাইনের জন্য টর্শনাল লোড কেসটা গভর্নিং হতে পারবে না, বুঝছো? তো এই লিমিটেশন গুলো সে যদি কমপ্লাই করে, লিমিটেশন গুলো যদি তোমার মানে স্যাটিসফাই করে একটা বিল্ডিং, তখন তুমি সিম্পলিফাইড প্রসিজার ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এখন সিম্পলিফাইড প্রসিজার আমরা দেখো ব্যবহার করব। সিম্পলিফাইড প্রসিজার এর মধ্যে কি আছে? সিম্পলিফাইড প্রসিজারে বলা আছে যে বিল্ডিং এর the design wind pressure that is given, বুঝছো? given at what 30 ফিট হাইটে, অর্থাৎ 9.1 মিটার হাইটে বিল্ডিং এর প্রেসারটা গিভেন, বুঝছো? যে প্রেসারটা গিভেন
H equal to 9.1 মিটারে বিল্ডিং এর প্রেসার গিভেন, এবং যেটার বিল্ডিং এর ধরে নেওয়া হয়েছে যে ইম্পর্টেন্স ক্যাটাগরি হচ্ছে 1, বিল্ডিং এর ইম্পর্টেন্স ক্যাটাগরি 1, এবং 30 ফিট হাইটে বিল্ডিং এর প্রেসার দেওয়া আছে। আর হচ্ছে তোমার এটা হচ্ছে এই প্রেসারটা দেওয়া হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ধরনের এক্সপোজার কন্ডিশন এর কথা বলা আছে। এক্সপোজার কন্ডিশন যদি তোমার ইয়া হয়, এ না বি, এর জন্য বলা আছে। এক্সপোজার কন্ডিশন যদি এ হয় এবং তোমার ইম্পর্টেন্স ক্যাটাগরি যদি 1 হয়, বিল্ডিং এর 30 ফিট হাইটে একটা প্রেসার বলে দেওয়া আছে, বুঝছো? এই প্রেসারটা বলে দেওয়া আছে। তারপর অর্থাৎ যে এই প্রেসারটা অলরেডি গিভেন, তোমার ডিটেইল ক্যালকুলেশন করা লাগবে না। এই প্রেসারটা ব্যবহার করবা। এখন বিল্ডিং এর ইম্পর্টেন্স ক্যাটাগরি যদি ডিফারেন্ট হয় তাহলে সেটার জন্য একটা কোফিশিয়েন্ট আছে, সেই কোফিশিয়েন্টটাকে আমাদেরকে নিতে হবে। এখানে i = 1 ধরে PS30 টা বের করা, আমি লিখেছি কি PS30 মানে 30 ফিট হাইটে বিল্ডিং গিভেন উইন্ড প্রেসার। এখন and that is also for ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে এটার 1। ইম্পর্টেন্স যদি ডিফারেন্ট হয় একটা বিল্ডিং এর, তো সেটার জন্য হচ্ছে কোফিশিয়েন্ট বলা আছে, সেটা আমরা বলবো। সেটার জন্য আমাদের ডিফারেন্ট ইম্পর্টেন্স ফ্যাক্টর ব্যবহার করতে হবে। তারপর বলা আছে, দেখো এই যে ল্যামডা বলা আছে। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর বিল্ডিং হাইট এন্ড এক্সপোজার। তো এখন তোমার এটা তো 30 ফিট হাইটের জন্য উইন্ড প্রেসারটা বলা আছে, বাট যদি তোমার এবং একটা পার্টিকুলার এক্সপোজার কন্ডিশনের জন্য, এখন এক্সপোজার কন্ডিশন যদি ডিফারেন্ট হয় তখন কিন্তু তোমার এই প্রেসারটাকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? আর কেজেডটিটা কি? কেজেডটি হচ্ছে, দেখো লেখা আছে টপোগ্রাফিক ফ্যাক্টর অ্যাজ ডিফাইন্ড ইভালুয়েটেড একটু মিন রুফ হাইট এইচ। এই টপোগ্রাফিক ফ্যাক্টরটা তোমাদের বুঝতে হবে। এটা মূলত হচ্ছে যে একটা বিল্ডিং তোমার যদি ধরো ইয়ার উপরে থাকে, একটা হিলের উপরে আছে, বুঝছো, একটা উঁচু জায়গাতে আছে, তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে সেই উঁচু জায়গাতে উইন্ড প্রেসার অনেক বেশি হয়, বুঝছো? তো সেজন্য আমাদেরকে ওই উঁচু জায়গার ওই এডিশনাল যে উইন্ড প্রেসার, ধরো তার টপোগ্রাফি অনুযায়ী কতটুকু উঁচুতে আছে, এটা কোথায়, এক্সাক্ট লোকেশনটা কোথায়, সেগুলোর উপর ভিত্তি করে, এবং আশেপাশে তার বিল্ডিং এর হাইট গুলো কত কেমন, সেগুলো ডিপেন্ড করে টপোগ্রাফি অনুযায়ী আমার একটা ফ্যাক্টর বের করতে হয় যে সেখানে আসলে কতটুকু প্রেসার, টপোগ্রাফির জন্য কতটুকু প্রেসার বাড়বে, ঠিক আছে? তো সেইটা অনুযায়ী আমাদেরকে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ কয়েকটা মাল্টিপ্লাই ফ্যাক্টর। একটা হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন বিল্ডিং হাইট এন্ড এক্সপোজার। তাহলে হোয়াট ইজ এক্সপোজার এটা আমরা বুঝবো। কেজেডটি টা হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন দ্য টপোগ্রাফি। আই কি? আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, আর PS32 গিভেন এট 30 ফিট হাইট এন্ড ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। এই কন্ডিশন গুলো সবগুলো যদি আমার জানা থাকে, আমি একটা চার্ট থেকে সরাসরি PS30 নিতে পারি এবং ফ্যাক্টর গুলোকে মাল্টিপ্লাই করে আমরা PS টা পাবো। এবং PS গুলো কি কি? PS গুলো হচ্ছে এই যে দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো এই ফিগারে দেখো, আম, এই দেখো, ধরো তোমার উইন্ড হচ্ছে তোমার এই ডিরেকশনে, আর এটার হচ্ছে উইন্ড হচ্ছে এই ডিরেকশন, বুঝছো? তাহলে এই ডিরেকশনে উইন্ডের জন্য তোমার যে কতগুলো এখানে ইয়া আছে, তোমার এটাকে কি বলে, জোন লোকে মানে ডিফাইন করা আছে। সেই জোন গুলো কি কি? এটা একটা দেখো গেবল ফ্রেম স্ট্রাকচার। তো এটার ধরো এই যে এখানে একটা জোন বলা আছে এ। এটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। বিটা কি সেটা আমাদের বের করতে হবে। সিটা কি, ডিটা কি, এগুলো বলা আছে কোডে, বুঝছো? তাহলে এইদিকে যদি উইন্ড আসে তাহলে এ তে, বি তে, সি তে, ডি তে কতটুকু প্রেসার আসবে সেটা, 30 ফিট হাইটের জন্য কতটুকু প্রেসার আসবে সেটা গিভেন। তারপর এদিকে বাতাস আসলে কিন্তু এখানে কি হবে? সাকশন হবে। ই এফ জি এইচ এগুলো সাকশন হবে। সেই সাকশন গুলো কিন্তু, সাকশন প্রেসার গুলো কিন্তু আমার গিভেন। এখন দেখো যে এ বিটা হচ্ছে মেইনলি মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম, যেখানে তোমার এই যে এটা কি, এটা ধরো একটা কলাম, এটা ধরো একটা ইয়া তোমার বিম, ধরো এটা একটা কলাম। তো এই যে একটা বিম কলাম, একটা ফ্রেম, এই ফ্রেমের উপরে আমার যে লোডটা সেটাই হচ্ছে আমার প্রেসারটা, সেটা হচ্ছে এবি। আর ওই অংশের জন্য আমার যে সাকশনটা হবে বা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যে প্রেসারটা আসবে, আপওয়ার্ড প্রেসার যেটা আসবে সেটা হচ্ছে আমার ইএনএফ। এবং ওয়াল গুলোতে যে প্রেসার সেটা হচ্ছে আমাদের কি, এটাকে বলি আমরা কম্পোনেন্ট এন্ড ক্লাডিং, এই যে এটা বলা আছে কম্পোনেন্ট ক্লাডিং।
এটার জন্য আমার ওয়ালে যে প্রেসার আসবে সেটা হচ্ছে সেই জোনটা হচ্ছে সিডি এবং তার রুফে যে প্রেসারটা আসবে সেটা হচ্ছে জিএইচ। জিএইচ জোনে। সিমিলারলি উইন্ড যদি এই ডিরেকশনে হয় তাহলে এ এবং সি এটার জন্য এই জোনগুলো আমার নির্ধারণ করা আছে এবং এই যে ইএফ জিএইচ এই জোনগুলো নির্ধারণ করা আছে। এই প্রত্যেকটা জোনের জন্য কতটুকু প্রেসার আসবে সেটা আমার কোডে বলা আছে এবং সেই কোডে যে প্রেসারটা বলা আছে সেই প্রেসার থেকে আমাদেরকে যে এই যে PS30টা বের করতে হবে। PS30টা হচ্ছে এই যে PS30 হচ্ছে এটা হচ্ছে মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেমের জন্য গিভেন প্রেসার। আর পিনেট 30টা হচ্ছে এই কম্পোনেন্ট ক্ল্যাডিং এর জন্য 30 ফিট হাইটে গিভেন প্রেসার। অর্থাৎ এই পিনেট 30টা ধরো তুমি বলতে পারো যেটা উইন্ডো আর ওয়ালের জন্য, আর এই PS30টা হচ্ছে তার ফ্রেম সিস্টেমের জন্য। ঠিক আছে, আমরা একটা প্রবলেম করলে তারপরে তোমরা এটা ক্লিয়ার হবে। এর আগে প্রবলেম করার আগে আমরা আর কিছু জিনিস বুঝে নিই। যে এখানে আমরা বলেছি যে এক্সপোজার, হোয়াট ইজ এক্সপোজার? এক্সপোজার হচ্ছে যে তোমার এভাবে চিন্তা করবা যে এক্সপোজার তিনটা ক্যাটাগরি বলা আছে আমাদের বিএনবিসি, তিনটা ক্যাটাগরি বলা আছে: এক্সপোজার এ, এক্সপোজার বি এন্ড এক্সপোজার সি। এক্সপোজার এবং এই এক্সপোজার এ বি সি ডিফাইন করতে গিয়ে আমাদের এই বিএনবিসি তে সারফেসের সারফেসটা কতটুকু রাফ সেটা প্রথমে ডিফাইন করেছে। তো প্রথমে আমরা ডিফাইন করব সারফেস রাফনেস। সারফেস রাফনেস এটা কি? সারফেস রাফনেস এ হচ্ছে urban and suburban area, wooded area or other terrain with numerous closely spaced obstructions having the size of single family dwelling or larger। ঠিক আছে, তাহলে ধরে নিতে পারো যে ধরো আমাদের ঢাকা শহরের সারফেস রাফনেসটা কি, কোন ক্যাটাগরিতে পড়বে? স্যার। এতে পড়বে, তাই না? কারণ এটা আরবান এরিয়া এবং এখানে ক্লোজলি স্পেসড অবস্ট্রাকশন আছে অনেক, তাই না? এটা হচ্ছে সারফেস রাফনেস এ। সারফেস রাফনেস বিটা কি? সারফেস রাফনেস বিটা হচ্ছে যে ওপেন টেরেন উইথ স্ক্যাটার্ড অবস্ট্রাকশনস হ্যাভিং হাইটস জেনারেলি লেস দ্যান 9.1 মিটার। এখানে তোমার অবস্ট্রাকশন আছে বাট ওপেন, মোটামুটি ওপেন, এবং হাইট গুলো হচ্ছে লেস দ্যান 9 পয়েন্ট, বিল্ডিং এর যে হাইট গুলো লেস দ্যান 9, মানে তিনতলা বিল্ডিং থেকে বিল্ডিং এর যে হাইট তার থেকে ছোট আর কি। ঠিক আছে, আর সারফেস রাফনেস সিটা কি? এটা হচ্ছে যে ফ্ল্যাট আনঅবস্ট্রাক্টেড এরিয়া। ধরো নদীর পাড়ে একটা যদি স্যার উপকূল বা হ্যাঁ, কোস্টাল এরিয়া স্যার। ওয়াটার সারফেসেস আউটসাইড সাইক্লোন রিজিয়ন, এটা হচ্ছে আমার, হ্যাঁ, ওই সমস্ত জায়গা হচ্ছে আমাদের সারফেস রাফনেস সি। সারফেস রাফনেস এ তো বুঝলা যে আরবান আর সাবআরবান এরিয়া। সারফেস রাফনেস বি হচ্ছে একটা মিড ক্যাটাগরি, একটা ফ্ল্যাট, একটা ওপেন কান্ট্রি, বা মাঝে মাঝে কিছু অবস্ট্রাকশন আছে, গ্রাসল্যান্ড আছে, তো এগুলোকে আমরা বলি হচ্ছে, এবং অল ওয়াটার সারফেসেস ইন সাইক্লোন প্রোন রিজিয়ন। সাইক্লোন প্রোন রিজিয়নকে এটাকে আমরা সারফেস রাফনেস বি ধরবো, আর যদি উইথ আউটসাইড সাইক্লোন প্রোন রিজিয়ন হয় তাহলে এটা সারফেস রাফনেস সি ধরবো। এখন দেখো এই যে এটা দেখে বুঝাবো। আচ্ছা, এখানে আর ডেফিনিশনের এটা তো সারফেস রাফনেস বললাম আমরা, সারফেস রাফনেস এ বি এন্ড সি। আর এই সারফেস রাফনেস এ বি সি এর উপর ডিপেন্ড করে এক্সপোজার ক্যাটাগরি নির্ধারণ করা হয়। এক্সপোজার ক্যাটাগরি এ টা কি? এক্সপোজার ক্যাটাগরি এ হচ্ছে, দেখো যে এক্সপোজার ক্যাটাগরি এ তখনই হবে যদি আমার সারফেস রাফনেস যদি এ হয়, এই সারফেস রাফনেসটা হচ্ছে এ। অর্থাৎ এই আরবান এবং সাবআরবান এরিয়াতে এই ধরনের সারফেস রাফনেস কন্ডিশনে আমার যদি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে যে প্রিভেলস ইন দ্য আপউইন্ড ডিরেকশন ফর ডিসটেন্স অফ অ্যাট লিস্ট 792 মিটার অর 20 টাইমস দ্য হাইট অফ দ্য বিল্ডিং। তাহলে মানে ধরো এটা একটা বিল্ডিং, ধরো এই যে এটা একটা বিল্ডিং, তাহলে এটা হচ্ছে তার আপউইন্ড, এটা হচ্ছে আমার আপউইন্ড, এটা হচ্ছে আমার আপউইন্ড, এটা হচ্ছে আমার আপউইন্ড। তাহলে এই আপউইন্ড ডিরেকশনে at least 20 h or 792 মিটার, তার মানে যে এখান থেকে এটা হচ্ছে আমার 20 h or 792 মিটার। যদি এই কন্ডিশন যদি হয়, এই সরি এর মধ্যে 20 h or 792 মিটার, এটা যেটা বেশি হয় সেই জায়গাতে আমার যে বিল্ডিং গুলো, সেই জায়গার বিল্ডিং গুলোকে আমাকে ধরতে হবে, তোমার এক্সপোজার ক্যাটাগরি এ ধরতে হবে।
আচ্ছা দেখি আমরা এই যে পরের ফিগারে গিয়ে আমরা একটু ভালো মতো বুঝছি। যেমন ধরো এই যে এটা দেখো, এটা মূলত বলা যায় যে এক্সপোজার ক্যাটাগরি এ, তাই না? আমাদের ঢাকা শহরের মতো এক্সপোজার ক্যাটাগরি এ। তাকে আপন ডিরেকশন প্রিভেল ডিসটেন্স অ্যাট লিস্ট 792 মিটার আর 20 এইচ। অর্থাৎ এটা যদি বিল্ডিং হয় এবং তার সারফেস রাফনেস যদি তোমার 20 এইচ অর 792 মিটার পর্যন্ত যদি এই রাফনেস এ থাকে, রাফনেস ক্যাটাগরি যদি এ থাকে, এই 20 এইচ অর 792 মিটার হুইচএভার ইজ গ্রেটার, এর মধ্যে যদি এই সারফেস রাফনেস ক্যাটাগরি এ থাকে, তাহলে এই বিল্ডিংটা হবে আমাদের এক্সপোজার ক্যাটাগরি এ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এক্সপোজার বিটা কি? এক্সপোজার বি হচ্ছে যে নাইদার এক্সপোজার এ নাইদার এক্সপোজার সি, সেটা হচ্ছে এক্সপোজার বি। আর এক্সপোজার সিটা কি? এক্সপোজার সিটা হচ্ছে যে সারফেস রাফনেস সি যদি যে 1.5 কিলোমিটার বা 524 মিটার অথবা 20 এইচ অফ দ্য বিল্ডিং, এর মধ্যে যদি সারফেস রাফনেস সি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা এক্সপোজার সি। বুঝেছো? জি স্যার। হুম। এখন তুমি বলতে পারো যে একটা বিল্ডিং এক পাশ থেকে মনে হবে যে ধরো ঢাকা শহরের একদম সাবআরবান এরিয়াতে, তার পাশে হচ্ছে একদম মানে একদমই খালি জায়গা, আবার একদিকে হচ্ছে ক্লোজলি স্পেস বিল্ডিং। তো এক্ষেত্রে তুমি একদিক থেকে আপউইন্ড ডিরেকশন কোন দিক থেকে চিন্তা করবে? আপউইন্ড ডিরেকশন একদিক থেকে হবে এক্সপোজার এ, আরেক দিক থেকে হবে ধরো এক্সপোজার বি। হুম। তো আম, এক্ষেত্রে আমাদেরকে যেটা তোমার যেই সিনারিওতে বিল্ডিং এর প্রেসার বেশি আসে, ক্রিটিক্যাল কন্ডিশন, সেটাই আমাদেরকে ধরে বিল্ডিংটা ডিজাইন করতে হবে, মানে বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? তাহলে এক্সপোজার ক্যাটাগরি তো বুঝলা না? কি আমার সাথে আছো? জি স্যার। স্যার বিটা আবার একটু বলবেন? বিটা হচ্ছে যেটা তোমার এক্সপোজার এও না এক্সপোজার সিও না, সেটা হচ্ছে বি। এক্সপোজার কন্ডিশন তো মোটামুটি বুঝলাম। জি। যে এটা আমাদের লাগবে। এটা মূলত আমরা বুঝলাম। আচ্ছা, তারপর এটা গেল। আচ্ছা তাহলে আমাদের, আচ্ছা দেখি দেখি আচ্ছা তাহলে আমাদের যে সিম্পলিফাইড প্রসিজারের জন্য আমাদের যে ইয়াগুলো ক্যালকুলেট করতে হবে, এই যে তোমার PS30টা বের করতে হবে, সেটা যেটা দেয়া আছে সেটা কোন এক্সপোজার কন্ডিশনের জন্য? এক্সপোজার এ এর জন্য, তাই না? অর্থাৎ এই কন্ডিশনের জন্য দেয়া আছে। বুঝেছো? জি স্যার। হুম। আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম। ওকে। আচ্ছা তাহলে এই এক্সপোজারটা আমরা বুঝলাম। আম, এই সরি টপোগ্রাফি, আচ্ছা টপোগ্রাফি ফ্যাক্টর বুঝতে হবে, ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বুঝতে হবে। ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কি? ইম্পর্টেন্স ফ্যাক্টর বুঝতে হলে তোমাদেরকে এই যে তোমাদেরকে যে বিএনসি আমি দিয়েছি চ্যাপ্টার পার্ট 2 দিয়েছি, এখানে দেখবো যে টেবিল 611 এ যাবা, এখানে গিয়ে দেখবো যে লেখা আছে স্ট্রাকচার ইম্পর্টেন্স ক্যাটাগরি।
স্ট্রাকচার ইম্পর্টেন্স ক্যাটাগরি 1 2 3 4 5 এই তিনটা ক্যাটাগরিতে আছে। সরি, এটা তো টেবল 611 এ হচ্ছে, এটা বিএমসি 1993, এটা সরি, এটা হচ্ছে 1993 তে, যে এই এটা দেওয়া আছে, এটা হচ্ছে ফর 1993। আর এটা হচ্ছে বিএনবিসি 2020 তে দেখো, এটা তো টেবল 611, অকুপেন্সি ক্যাটাগরি অফ বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচারস ফর ফ্লাড, সার্জ, উইন্ড এন্ড আর্থকুয়েক লস। এটা আমরা একটু বড় করি। দাঁড়াও। দেখো টেবল 611, এটা এই যে এই পৃষ্ঠায় যাবা, এখানে দেখো এই যে এরকম একটা ইয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো, অকুপেন্সি ক্যাটাগরি ফর বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচারস ফর ফ্লাড, সার্জ, উইন্ড এন্ড আর্থকুয়েক লস। তাহলে দেখো এইখানে এই অকুপেন্সি ক্যাটাগরি হলো কি কি? একটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, এই তো 4টা ক্যাটাগরি আছে। তাহলে এই অকুপেন্সি ক্যাটাগরি তোমার যদি 1 হয়, এটা কার জন্য? এইগুলো হচ্ছে যে লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, মানে তেমন ইম্পর্টেন্ট স্ট্রাকচার না, মানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার কিন্তু ধরো মানে মানুষের লাইফের জন্য তোমার হ্যাজার্ডাস না। ধরো এগ্রিকালচার ফ্যাসিলিটি, সার্টেন টেম্পোরারি ফ্যাসিলিটি, স্টোরেজ ফ্যাসিলিটি, যেখানে মানুষ অত্যন্ত খুব বেশি সময় থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1। অকুপেন্সি ক্যাটাগরি 2 হচ্ছে যেটা 1 3 4 কোনোটাই স্যাটিসফাই করবে না, সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 2। মেইনলি ধরো আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো, এগুলো অকুপেন্সি ক্যাটাগরি 2 তেই পড়ে, বুঝছো? অকুপেন্সি ক্যাটাগরি 3 টা কি? অকুপেন্সি ক্যাটাগরি 3 হচ্ছে দ্যাট রিপ্রেজেন্ট সাবস্টেন্সিয়াল হ্যাজার্ড টু হিউম্যান লাইফ। ধরো তোমার ডে কেয়ার ফ্যাসিলিটি, স্কুল, বুঝছো? তারপরে যেখানে 300 জন লোকের বেশি সমাগম হয়, একটা অডিটোরিয়াম, এগুলো কিন্তু তোমার অকুপেন্সি ক্যাটাগরি 3। তারপরে ধরো এই যে পাওয়ার জেনারেশন স্টেশন, ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, যেগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? সেগুলো হচ্ছে আমার অকুপেন্সি ক্যাটাগরি 3। আর অকুপেন্সি ক্যাটাগরি 4 আরো ইম্পর্টেন্ট, যেমন হসপিটাল, তারপর ফায়ার স্টেশন, এগুলো হচ্ছে তারপরে তোমার এই যে ইমার্জেন্সি শেল্টার, এগুলো হচ্ছে আমার অকুপেন্সি ক্যাটাগরি 4। এখানে আরো কিছু বলা আছে, এগুলো তোমাদের দেখে নিতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের 4টা অকুপেন্সি ক্যাটাগরি বলা আছে, 1 2 3 4, বুঝছো? হ্যালো? জি স্যার। স্যার 1টা আরেকবার বলবেন, ডিসকানেক্টেড হয়ে গেছে। 1টা হচ্ছে যে তোমার দ্যাট রিপ্রেজেন্ট লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, যেখানে মানুষজন বেশি সময় থাকবে না। তো তোমার তার মানে হচ্ছে যে হিউম্যান লাইফের জন্য লেস হ্যাজার্ডাস, যেমন ধরো একটা স্টোরেজ ফ্যাসিলিটি অথবা এগ্রিকালচারাল ফ্যাসিলিটি থাকে। তো
সেখানে তো কন্টিনিউয়াস মানে এটা ব্যবহার হয় না। তো এগুলোকে আমরা লো হ্যাজার্ডাস টু হিউম্যান লাইফ বলি। তো এগুলো আমার অকুপেন্সি ক্যাটাগরি 1। টেম্পোরারি ফ্যাসিলিটি গুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1। আর যেগুলো তোমার ইম্পর্টেন্ট বেশি, সেগুলোর ক্লাসিফিকেশন অনুযায়ী কোনটাকে বলা হয়েছে অকুপেন্সি ক্যাটাগরি 3 আর অকুপেন্সি ক্যাটাগরি 4। হসপিটাল বিল্ডিং, ইমার্জেন্সি শেল্টার, এগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4। মানে এগুলো যদি কলাপস করে তাহলে মানুষের জন্য চরম দুর্যোগ নেমে আসবে, বুঝছো? দুর্যোগ হলে মানুষ ওখানেই যাবে, হসপিটালে যাবে ট্রিটমেন্টের জন্য, তাই না? মানুষজন যখন ধরো একটা উপকূলবর্তী এরিয়াতে ধরো মানুষ যখন শেল্টার যখন খুঁজবে, যখন একটা ন্যাচারাল ডিজাস্টার হবে, তখন মানুষ কিন্তু যাবে এই বিল্ডিং গুলোতে। এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4। মানে আমরা এটা তার যে ডিজাইন লোড তার থেকে আরো বেশি ডিজাইন লোড ধরে আমরা ডিজাইন করব। মানে তার যেই মানে টিপিক্যালি একটা বিল্ডিং ডিজাইন করতে যেই লোড ক্যালকুলেশন করতে হয়, আমরা তার থেকে বেশি লোড ক্যালকুলেশন করে স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করব, এরকম একটা ব্যাপার। আর যেগুলো আম, এই যে ধরো ইমার্জেন্সি সেন্টার গুলো থেকে যেগুলো আর লেস ইম্পর্টেন্ট, যেমন ধরো স্কুল, হ্যাঁ, আবার যেখানে অনেক মানুষের সমাগম হয়, এগুলোকে বলি আমরা অকুপেন্সি ক্যাটাগরি 3। আর ধরো টিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 2 হয়। তো মানে যেগুলো অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 এন্ড 4 এর মধ্যে পড়বে না, সেগুলো অকুপেন্সি ক্যাটাগরি 2। তাহলে এগুলো হচ্ছে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি। এটা বুঝলা? জি স্যার। এটা কোন টেবিলে আছে? 6.11। হ্যাঁ, 6.11, রাইট। ওকে, তাহলে এটা দেখলাম। তাহলে তোমার উম, এই যে তোমার এখানে আম, তাহলে এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কোথেকে আসবে? ইম্পর্টেন্স ফ্যাক্টর, ইম্পর্টেন্স ফ্যাক্টরটা ডিপেন্ড করছে অকুপেন্সি ক্যাটাগরির উপরে, এবং সেটার জন্য একটা চার্ট দেয়া আছে তোমাদের বইয়ে। এই যে দেখো ইম্পর্টেন্স কোফিশিয়েন্ট আই, সেটা আইটা কি? আই দেখো এখানে বলা আছে যে অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3, 4 এবং তার যে উইন্ড স্পিড, সেগুলোর উপর ভিত্তি করে একটা ফ্যাক্টর দেওয়া আছে। এই ফ্যাক্টরটা হচ্ছে আই। অকুপেন্সি ক্যাটাগরি যদি 1 হয়, তাহলে লেস ইম্পর্টেন্ট যদি হয়, তাহলে উইন্ড লোড যেটা আমরা ধরবো তার থেকে আমরা কিছু কম উইন্ড লোডের জন্য যে প্রেসার আসে, সেটা প্রেসারটাকে আমরা কিছু কমায় নিব, বুঝছো? সেটার জন্য এই আয়ের ফ্যাক্টর হচ্ছে 0.87 ইফ ভেলোসিটি ইজ ইন বিটুইন 38 to 44 মিটার পার সেকেন্ড। আর যদি ভেলোসিটি যদি 44 মিটার পার সেকেন্ড থেকে বেশি হয়, তাহলে এই আইটা হচ্ছে 0.77। ইম্পর্টেন্স ক্যাটাগরি যদি তোমার 2 হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য, ফর বোথ ক্লাস অফ উইন্ড স্পিড, আমরা এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কত? 1। ইম্পর্টেন্স অকুপেন্সি ক্যাটাগরি যদি তোমার 3 আর 4 হয়, তাহলে দেখো এগুলোর জন্য এই কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1.15 ফর বোথ ক্লাস অফ উইন্ড স্পিড, বুঝছো? তো এটা এখানে দেওয়া এমন একটা ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট দেওয়া আছে, এটা ফর উইন্ড। ফর আর্থকোয়েকেও, আর্থকোয়েক লোড ক্যালকুলেশনের জন্য কিন্তু এরকম ইম্পর্টেন্স ক্লাস দেওয়া আছে। সেইটার জন্য আমরা আবার আর্থকোয়েক লোড ক্যালকুলেশন যখন করব, তখন তোমরা এই যে এই ইম্পর্টেন্স ক্লাসের আরেকটা আরেকটা মানে চার্ট পাবা। বাট দিস চার্ট ইজ অনলি ভ্যালিড ফর উইন্ড লোড ক্যালকুলেশন, নট ফর আর্থকোয়েক লোড ক্যালকুলেশন। তাহলে এইখান থেকে আমরা যদি অকুপেন্সি ক্যাটাগরি যদি পেয়ে যাই, অকুপেন্সি ক্যাটাগরি থেকে এখানে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরটা পাবো। এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আমরা ব্যবহার করব এই জায়গাতে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর কেজেডটি, কেজেডটিটা কি? টপোগ্রাফিক ফ্যাক্টর। টপোগ্রাফিক ফ্যাক্টর আর ল্যামডা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ল্যামডাটা আগে দেখি। ল্যামডাটা হচ্ছে কি গেল ল্যামডা? ও ল্যামডাটা এখানে আনি নাই। ল্যামডাটা নিয়ে আসি। তোমাদের অনেক সময় নিয়ে নিলাম আজকে।
তোমার এই ল্যামডার একটা চার্ট দেওয়া আছে, দুইটা চার্ট দেওয়া আছে ইনফ্যাক্ট। একটা চার্ট হচ্ছে যে এইটা হচ্ছে আমার প্রথম চার্টটা, উপরে চার্টটা হচ্ছে ফর মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম, এটা হচ্ছে মেইন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম, আর এটা হচ্ছে কম্পোনেন্ট এন্ড ক্ল্যাডিং। তো এই ল্যামডা ফ্যাক্টরটা দেওয়া আছে। ল্যামডা ফ্যাক্টরটা যদি তোমার দেখো, এটা ডিপেন্ড করছে বিল্ডিং হাইটের উপরে এবং এক্সপোজার কন্ডিশনের উপরে। আমরা তো বললাম যে বিল্ডিং এর এক্সপোজার কন্ডিশন এ বি সি হতে পারে। আমাদের গিভেন উইন্ড প্রেসারটা হচ্ছে অনলি ফর এ, অনলি ফর এ, এবং 30 মিটার হাইট। তাহলে দেখো 9.1 মিটার এবং এ ক্লাসিফিকেশনের জন্য আমার কিন্তু এই ফ্যাক্টরটা কিন্তু 1ই আছে। বাট যদি ডিফারেন্ট এক্সপোজার হয় তাহলে কিন্তু এই ফ্যাক্টরটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে আমার এই হাইট, বিল্ডিং এর হাইট এবং এক্সপোজার থেকে আমার এই এক্সপোজার ল্যামডা ফ্যাক্টরটা বের করে নিতে হবে। সিমিলারলি ফর কম্পোনেন্ট ক্ল্যাডিং এর জন্য আমার বিল্ডিং এর হাইট এবং এক্সপোজার কন্ডিশন থেকে এই ফ্যাক্টরগুলো আমাকে বের করে নিতে হবে। তাহলে আমাদের এই ল্যামডাটা গেল। এবার আসে কেজেডটি ফ্যাক্টর। কেজেডটি ফ্যাক্টর হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। আজকে টপোগ্রাফিক ফ্যাক্টর পড়ানোর মতো সময় নাই, এটা আমরা নেক্সট ক্লাসে টপোগ্রাফিক ফ্যাক্টরটা আমরা দেখব, বুঝছো? টপোগ্রাফিক ফ্যাক্টরটা এতটুকু বুঝে নাও যে টপোগ্রাফিক ফ্যাক্টরটা হচ্ছে আমার এই যে তোমার এই যদি একটা হিল অথবা রিজ অথবা একটা স্কার্প, স্যার এটা নেক্সট ক্লাসে পড়ান স্যার, আজকে অনেক পড়া হয়ে গেছে। ওকে ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসে পড়াবো আর সিম্পলিফাইড প্রসিডিউর দিয়ে একটা আমরা প্রবলেম করব, ঠিক আছে? আমি তোমাদেরকে হচ্ছে ওই যে একটা বইয়ের কথা বলছিলাম, মনে আছে? এটা এই বইটার কথা মনে আছে? Sir, wind load guide to the wind. লোড প্রভিশন AC 705, কিশোর সি মেহতা, এটা আছে? এটা থেকে আমি প্রবলেম করব তো। সো এটার যে প্রবলেমগুলো আমরা করব সেগুলো আমি তোমাদের ওই যে আপলোড করে দিব যাতে টিমসে, ঠিক আছে? ওটা দেখে নিও। আর AC 705 আমাদের লাগবে বিকজ বিএনবিসি তে আমাদের কিছু রেফারেন্স বলেছে যে AC 705 থেকে চার্ট নিতে হবে। ওই চার্টগুলো আমরা বিএনবিসি 7 AC 705 থেকে চার্টগুলোকে ব্যবহার করে আমাদের সিম্পলিফাইড প্রসিডিউরের ক্যালকুলেশনটা করতে হবে। ওকে রাইট, তাহলে আমরা বিদায় নিচ্ছি আজকে। হ্যাঁ, জি স্যার। আজকের পড়া কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝে গেছে। ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আমাদের যেই ওই ক্লাস টেস্ট যেটা আমরা বলছিলাম যে নেক্সট উইকে নিব, এটা মনে হয় এর পরের উইকে নিতে হবে, বিকজ উইন্ড লোড ক্যালকুলেশন শেষ হবে না বাই দিস টাইম। সো আমি চিন্তা করছি যে ধরো আমরা তো বলছিলাম নেক্সট 29 তারিখে নিব, 29 তারিখে না নিয়ে 3 তারিখে নেই, 3রা জুলাই। জি স্যার। 3রা জুলাই নেই, হ্যাঁ, অন জি, উইন্ড স্যার। লোড ক্যালকুলেশন। ওকে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো টিমসে। আচ্ছা ভালো থাকো, হ্যাঁ। জি স্যার।